নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাই স্পেশাল অল ইউটিউব চ্যানেলে। আজ স্পেশাল অল ইউটিউব চ্যানেল থেকে আমি শুভেন্দু শুভ সবাইকে আবারও একটি অনুরোধ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। প্রথমেই সেই অনুরোধটি হচ্ছে স্পেশাল অল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভিডিওটা আরো ছড়িয়ে দাও তোমার বিভিন্ন বন্ধু বান্ধবীদের সাথে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তো চলো আর কথা না বাড়িয়ে যে পার্ট অর্থাৎ গুণগত রসায়নের পার্ট 1 এর যে টপিক গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথম ছিল দেখো পরমাণু মডেল, দ্বিতীয়ত পরমাণুর মূল কণিকা, তৃতীয়ত পেন, নিউটন, ইলেকট্রন, প্রোটন এর সংখ্যা নির্ণয়, আবারও কি ছিল চার্জের সংখ্যা নির্ণয়। এই টপিক গুলো শেষ করেছিলাম। আজ কি কি শেষ করব লক্ষ্য করো। আজ দেখো যে আলফা, বিটা, গামা রশ্মি নিয়ে আলোচনা করব। এগুলোর পরিচয় দেওয়ার কথা ছিল, কারণ এগুলোর মধ্যে এই যে আলফা কিন্তু এই আলফা কণাটা পরবর্তীতে পরমাণু মডেল যখন আলোচনা করব তখন এই আলফা কণাটা প্রয়োজন আছে। আর এখন আলফা কণার পরিচয়, বিটা কণার পরিচয়, গামা কণার পরিচয় দেওয়ার পরে থাকবে আইসোটোপ। আইসোটোন, আইসোবার, আর ইলেকট্রনিক নিয়ে আলোচনা করব। এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তীতে। এর আগের অংশে থাকবে আলফা, বিটা ও গামা রশ্মি। এবার লক্ষ্য করো, এটা একটা কি গল্পের মাধ্যমে বুঝে নাও সহজে। মনে করো আমার এই যে রুমটা, এই রুমের ভিতরে 82 জনের কম লোক থাকতে পারে, কিন্তু এবার 82 জন হয়ে গেলে এখান থেকে কিছু এই পরিবেশটা তখন কি বিশৃঙ্খল হয়ে যাবে। তখন এখান থেকে কিছু লোক বের হয়ে যেতে হবে। ঠিক তেমন পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেখানে 82 বা তার অধিক, আবার কোথাও কোনো বইতে 83 এর অধিক সংখ্যক যে পরমাণু আছে, অর্থাৎ 83 এর অধিক সংখ্যক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে। এটা দেখো, তো বলা যাক একটা পরমাণুতে, যে একটা মৌলের পরমাণুতে যদি 82 এর অধিক বা কোথাও দেওয়া আছে কোনো বইতে 83 এর অধিক সংখ্যক, যদি 83 এর অধিক সংখ্যক পারমাণবিক সংখ্যা
পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হয় অর্থাৎ এই ঘরের ভিতরে যদি 82 এর অধিক হয়ে যায় তখন কি করবে, এখান থেকে এই ঘরের থেকে কিছু কণা বের হয়ে যাবে, কিছু লোক বের হয়ে যাবে। ঠিক তেমন এখানে যে 82 এর অধিক, এখানে পরমাণুর ক্ষেত্রে যদি নিউক্লিয়াসের যে বিষয়টা সেটা নিয়েই আলোচনা করছি, এর বাইরে যে ইলেকট্রন ছিল ওটা দেখার দরকার নেই এখানে। তাহলে পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যা বোঝায়। পারমাণবিক সংখ্যা কি বলতে কি বোঝায়? প্রোটন সংখ্যা বোঝায়। কিসের সংখ্যা? প্রোটন সংখ্যা। এখানে নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? তো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। কি কি থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো এখানে প্রোটন সংখ্যা কত বলেছি? পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যাটা হবে 82 এর অধিক। তাহলে এখানে প্রোটন সংখ্যা মনে করো যে এরকম 82টা আছে, 82টা প্রোটন সংখ্যা আছে, 82টা প্রোটন সংখ্যা আছে বা তার অধিক আছে। তখন কি করে দেখো, এখানে নিউক্লিয়াসে শুধু কি প্রোটন সংখ্যা থাকে? এই প্রোটন সংখ্যা ছাড়াও থাকে নিউট্রন সংখ্যা থাকে। এখানে প্রোটন সংখ্যা ব্যতীত আরো কিছু থাকে, নিউট্রন সংখ্যা থাকে। এবার বলেছিলাম দেখো 82 এর অধিক যখন লোক হয়ে যাবে তখন কি হয়ে যাবে? বিশৃঙ্খল হয়ে যাবে। আর বিশৃঙ্খল হয়ে গেলে এখান থেকে কি বের হয়ে যেতে হবে, এই ঘর থেকে বের হয়ে যেতে হবে। ঠিক তেমন এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা থেকে তখন এই নিউক্লিয়াস থেকে যে বিভিন্ন কণা বের হয়ে যায়, এই নিউক্লিয়াস থেকে তখন বিভিন্ন কণা বের হয়ে যায়। মনে করো সেই কণাগুলোকে বিভিন্ন কণা বের হয়ে যায়, ওই কণাগুলোকে বলা হয়, ওই কণাগুলোকে কি বলা হয়? দেখো ওই কণাগুলোকে কি বলা হবে সেটা দেখার আগে দেখো এই বিষয়টা কে লক্ষ্য করেন? এই বিষয়টা প্রথম লক্ষ্য করেন হেনরি বেকেরেল। হেনরি বেকেরেল এই সেই বেকেরেল সে কি করে? বেকেরেল প্রথমে লক্ষ্য করে যে ইউরেনিয়াম থেকে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল বলতো? ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা ছিল 92। ইউরেনিয়াম থেকে তিনি লক্ষ্য করেন, এই যে মনে করেন যে এটা ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস, এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে কিছু সে আলোক রশ্মি নির্গত হতে দেখে, বিকিরিত হতে থাকে, সেটা দেখে। ওই বিকিরণটা লক্ষ্য করে, ওই যে রহস্যময় যে বিকিরণটা হয়, আলোক রশ্মির যে বিস্ফোরণ ঘটে সেটা লক্ষ্য করে তখন তিনি ভাবতে শুরু করেন যে ওই যে ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে যখন আলোক রশ্মির যে বিকিরণ হচ্ছে এটা কেন? তখন তিনি লক্ষ্য করেন যে এই নিউক্লিয়াস থেকে কিছু অংশ বের হয়ে যাচ্ছে। ওই বের হয়ে যাওয়া অংশটাকে তিনি নাম দেন, তিনি পরবর্তীতে ওই বের হয়ে যাওয়া অংশটা একটা কি, সেটাকে নাম দেন তেজস্ক্রিয় রশ্মি। এবার
এই বিষয় সম্পর্কে পরবর্তীতে হেনরি বেকারেলের শিক্ষার্থী কি হেনরি বেকারেল এর যে শিক্ষার্থী ছিল সে হচ্ছে মেরি কুরি। সে ছিল মেরি কুরি। এই মেরি কুরি আর তার স্বামী কে, তার হাজবেন্ড মেরি কুরি আর পিয়ারে কুরি, মেরি কুরি আর পিয়ারে কুরি তখন পরবর্তীতে আরো একটা মৌলের ক্ষেত্রে লক্ষ্য করেন যে এই বেকেরেল, যেটা বেকেরেল রশ্মি নাম দিয়েছিল, যে অংশটা বের হয়ে যাচ্ছিল যে আলোক রশ্মি, সেটাকে তিনি নাম দিয়েছিল বেকেরেল রশ্মি। বেকেরেল রশ্মি। পরবর্তীতে এই মেরি কুরি আর তার স্বামী পিয়েরে কুরি ইনিও লক্ষ্য করেন যে ওই অংশটা থেকে আরো একটা মৌল থেকে যখন তিনি লক্ষ্য করেন এই বেকেরেল রশ্মির মতো আরো কিছু রশ্মি বের হয়ে যাচ্ছে, আর এই রশ্মি বের হয়ে যাওয়ার ঘটনাকে তিনি নাম দেন, ওই যে পরবর্তীতে নাম দেওয়া হয় রাদারফোর্ড। কে নাম দেন? পরবর্তীতে নাম দেন রাদারফোর্ড, এসে নাম দেন আলফা। ওই যে গ্রিক বর্ণমালার শব্দগুলো, গ্রিক বর্ণমালার শব্দ আলফা, বিটা, আর গামা, এই তিনটা রশ্মির নাম দেন পরবর্তীতে কে? রাদারফোর্ড। এই তিনটার নাম দেন কে? রাদারফোর্ড। তখন এই যে বর্ণমালা আলফা, বিটা, গামা, এগুলো কিন্তু গ্রিক বর্ণমালা, পরবর্তীতে নাম দেন কে? রাদারফোর্ড। তাহলে লক্ষ্য করো এই যে 82 এখানে দেখো 82 এর অধিক যে মৌলগুলো, সেগুলো কি কি এখান থেকে কিছু কণা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলো তেজালো। সেগুলো কি তেজালো? সে কি তেজ, সেখান থেকে দেখো কোনো তেজ নির্গত হয়ে চলে যাচ্ছে, তখন তাই এর নাম দেওয়া হয়, এই যে তেজালো ভাবে ক্রিয়া করে তাই এটাকে নাম দেওয়া হয় তেজস্ক্রিয়া। তেজস্ক্রিয়া, তেজস্ক্রিয়া। আর এটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ, ইংরেজিতে বলা যায় RADIO ACTIVE, রেডিও অ্যাক্টিভ। আর এই যে মৌলগুলো তেজস্ক্রিয়, তেজালো, যে মৌলগুলো কি তেজ অর্থাৎ কি টকবগে, সেই যে মৌলগুলো সেগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল। তাহলে যাদের তেজ বেশি কারা? 82 এর অধিক, তারা কি তেজস্ক্রিয়, তাদেরকে নাম দেওয়া হয় কি? তেজস্ক্রিয় মৌল। কেন? এই আলফা, বিটা, গামা এসব রশ্মিগুলো বের হয়ে যাওয়ার জন্য কি বলা হয়? তেজস্ক্রিয় মৌল। তো লক্ষ্য করো, যদি আলফা এর একটা কণা বের হলো, তখন তাকে বলা হয় আলফা কণা। বিটা এর একটা কণা বের হলো, তখন সেটা হলো বিটা কণা। একটা গামা কণা। কিন্তু যদি অনেকগুলো বের হয়, অনেকগুলো একটা স্রোতের মতো বের হয়, অনেকগুলো আলফা কণা একটা স্রোতের মতো বের হয়, তখন তাকে নাম দেওয়া হয় আলফা রশ্মি।
নাম দেওয়া হয় কি? আলফা। আলফা রশ্মি। আলফা রশ্মি। ঠিক তেমন বিটা যদি অনেকগুলো বের হয় তাকে নাম দেওয়া হয় বিটা রশ্মি। বিটা রশ্মি, গামা রশ্মি। গামা রশ্মি। এবার লক্ষ্য করো, এই যে রশ্মিগুলো বের হচ্ছে, এই আলফা কণা বা আলফা রশ্মি কাকে বলে, বিটা কণা বা বিটা রশ্মি কাকে বলে, গামা কণা বা গামা রশ্মি কাকে বলে, এগুলো নিয়ে বুঝতে হবে। যে আলফা কণা এখান থেকে কি, এখান থেকে কোন অংশ বের হলে, পরমাণুর এখান থেকে কোন অংশ বের হলে তাকে আলফা কণা বলবো। পরমাণুর এখানে দেখো, পরমাণুর নিউক্লিয়াসে এগুলো ছিল, আর পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে। বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রন থাকে। তাহলে এই যে 82 এর অধিক যে মৌলগুলো আছে, সেখান থেকে যদি কোন অংশ বের হলে, তার নিউক্লিয়াস থেকে কোন অংশ বের হলে তাকে আলফা কণা বলা যাবে। কোন অংশ বের হলে তাকে আলফা কণা বলা যাবে। এখানে লক্ষ্য করো, এই নিউক্লিয়াস থেকে, এই নিউক্লিয়াস থেকে যখন, এই নিউক্লিয়াস থেকে যখন এখানে দুইটা, মনে করো দুইটা নিউটন, কি দুইটা নিউটন আর দুইটা প্রোটন, দুইটা নিউটন আর দুইটা প্রোটন বের হয়ে যায়, তখন তাকে বলা হয় আলফা কণা। মনে করো, মনে করো এখানে আমার, অর্থাৎ এই আমার কাছে, অর্থাৎ শুভ স্যারের কাছে দুইটা প্রোটন আর দুইটা কি নিউটন আছে। অর্থাৎ কি আছে, এই দুইটা প্রোটন আর দুইটা নিউটন আছে, অর্থাৎ কি আলফা কণা আছে। কি আছে? আলফা কণা আছে। এখানে একটা বইয়ের একটা অংশ এভাবে ব্যাখ্যা দেওয়া হয়, এভাবে ব্যাখ্যা দেওয়া হয় যে এইটা অনেকে একটু ভুল মিলিং করে পড়ে। যেমন দেখো, হিলিয়াম, হিলিয়াম 2+, অর্থাৎ কি হিলিয়াম 2+ এর নিউক্লিয়াসকে, নিউক্লিয়াস কে, হিলিয়াম 2+ এর নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। আলফা কণা বলা হয়। কিভাবে? এটা ভালো করে বুঝতে হবে। হিলিয়াম 2+ এর নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়। কেন? কেন লক্ষ্য করো, হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা কত? 2, আর এর ভর সংখ্যা কত? 4। 2 আর 4। দেখো গত ভিডিওতে আমি এখানে এই 4 অর্থাৎ কি ভর সংখ্যা, আর 2 অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা বুঝিয়েছিলাম। তাহলে এখান থেকে লক্ষ্য করো, ভর সংখ্যা 4 এর থেকে, ভর সংখ্যা 4 এর থেকে যখন পারমাণবিক সংখ্যা বাদ দিব, তখন কি বের হবে? নিউটন সংখ্যা বের হবে। কিসের মান বের হবে? নিউটন সংখ্যা বের হবে। নিউটন সংখ্যা কয়টা বের হলো? 2। অর্থাৎ নিউটন সংখ্যা এখানে 2, আর এখানে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত ছিল? 2, 2, 2। দেখো 2, 2। এবার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। কেন দেখেছো আমি কেন প্রথমেই ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা নির্ণয় করা শিখিয়েছিলাম? এবার বুঝতে পারছো? তাহলে এখানে ইলেকট্রন সংখ্যাটা কত? লক্ষ্য করো, হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা থাকে? ইলেকট্রন কয়টা থাকে? তার তার যে প্রোটন সংখ্যা ছিল, সেই প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন থাকে। নোট দেখো, আগের নোটে বলেছিলাম প্রোটন সংখ্যার সমান, প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন সংখ্যা থাকে, সেই নোট।
তাহলে দেখো প্রোটন সংখ্যার সমান যদি ইলেকট্রন সংখ্যা থাকে, কিন্তু এখানে দেখো দুইটা ইলেকট্রন প্লাস, প্লাস অর্থ কি ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, প্লাস অর্থ কি ইলেকট্রন ত্যাগ করে দেওয়া। তাহলে এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি আসে, বাদ যায়, অর্থ কি বিয়োগ হয়ে যায়। 2 থেকে 2 বাদ দাও, অ্যান্সার কত আসে? 0। এখানে ইলেকট্রন আছে? নেই। এইটাই মূলত বিষয়, আর এইটাই অনেক স্টুডেন্ট পড়তে পড়তে সঠিকভাবে বোঝে না। তাহলে লক্ষ্য করছো হিলিয়াম 2 প্লাসের নিউক্লিয়াসকে কেন আলফা রশ্মি বলা যায়? এক কথায় মূলত যদি দুইটা নিউট্রন আর দুইটা প্রোটন বের হয়ে যায় একসাথে, কি হবে? দুইটা নিউট্রন আর দুইটা প্রোটন বের হয়ে গেলে তাকেই কেবল আলফা কণা বলা হয়। ওকে, এবার লক্ষ্য করো আমরা পরবর্তী অংশ বিটা রশ্মি, বিটা কণা কি এটা নিয়ে আলোচনা করব। বিটা কণাটা কি? এখান থেকে লক্ষ্য করো এই পরমাণুর অংশ থেকে, পরমাণুর অংশ থেকে যে এখানে বিভিন্ন কক্ষপথে কি ইলেকট্রন ছিল না, এবার এই ইলেকট্রনটা যদি বের হয়ে যায়, ইলেকট্রনটা যদি বের হয়ে যায় তখন এই ইলেকট্রনের যে প্রবাহ, এই ইলেকট্রনের প্রবাহ লক্ষ্য করো, এখানে এগুলো একটু ক্লিয়ার করে দেই। ইলেকট্রনের প্রবাহ কি ছিল? এখানে লক্ষ্য করো ইলেকট্রন এর প্রবাহ, যদি এই নিউক্লিয়াস থেকে অর্থাৎ এর পরমাণু থেকে, এই মৌল থেকে যদি ইলেকট্রন এর অংশ বের হয়ে যায়, ইলেকট্রন প্রবাহ ঘটে, তখন ওই ইলেকট্রন প্রবাহকে বলা হয় বিটা কণা। কে বলা যায়? বিটা কণা। আর অনেকগুলো ইলেকট্রন যদি ছোটের আকারে বের হতে থাকে তখন তাকে বলা হয় বিটা রশ্মি। তখন তাকে কি বলা হয়? বিটা রশ্মি। পরবর্তীতে লক্ষ্য করো গামা কণা, গামা রশ্মি। গামা রশ্মি কি? গামা রশ্মিটা কি? গামা রশ্মি হলো তড়িৎ, এটা গামা রশ্মিকে বলা যায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। অর্থাৎ এখান থেকে যদি নিউটন, এই যে নিউটন ছিল, এই নিউটন সংখ্যা যদি বের হয়ে যায়, নিউটন যদি বের হয়ে যায় তখন তাকে বলা হয় এখানে গামা রশ্মি। অর্থাৎ এটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কি বলা হয়? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। কি বলা হয়? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে লক্ষ্য করো গামা রশ্মি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটা দেখো একটা বিষয় আরো একটু গভীরভাবে লক্ষ্য করো, যদি এই আলফা বিটা গামা এই রশ্মিগুলো চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি তুমি পাস ঘটাও, অর্থাৎ মনে করো এখানে একটা চৌম্বকের, এখানে একটা চৌম্বক আর এখানে একটা চৌম্বক, এই দুইটা চৌম্বকের এই প্রান্তে মনে করো যে এই প্রান্তে আর এই প্রান্তে দুইটার নাম থাকে, একটা নর্থ আর একটা সাউথ। আর সেই হিসাবে দেখো একটা কি পজিটিভ প্রান্ত আর একটা কি নেগেটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত। তো এর ভিতর দিয়ে যদি তুমি এই কণাগুলো পাস করাও, অর্থাৎ এখান থেকে যদি কণাগুলো নিক্ষেপ করো তখন কি হয়?
তখন কি হয়? দেখো, একটা কণা সে হচ্ছে এরকম সোজাসুজি চলে যায়, সোজাসুজি চলে যায়। আবার কিছু কণা এরকম একটু বেঁকে, কিছু কণা যেগুলো একটু বেঁকে যায়, যেগুলো একটু বেঁকে যায়, এটা মনে করো যে এটা এই অল্প বেঁকে গেল, অল্প বেঁকে গেল। আর কিছু কণা যেটাকে বলা যায়, এটা কিছু কণা অল্প বেঁকে যায় আর কিছু কণা সেটা অনেক বেঁকে যায়। এখান থেকে দেখো অনেকটাই বেঁকে যায়, এরকম অনেকটাই বেঁকে যায়। এই কারণটা হয় কেন? কেন এই কারণটা হয় লক্ষ্য করো, কিছু কণা একটু বেশি বেঁকে যায়, কিছু কণা হালকা বেঁকে যায়, আর কিছু কণা সোজা পথে চলে যায়। এবার লক্ষ্য করো, যদি এখানে আমি কি কি বলেছিলাম যদি সহজে সবগুলোই যদি একবার করে দেখো, তাহলে কারণটা তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো, এটা বিটা, বিটা অর্থ কি? ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন অর্থাৎ কি? ছোট এক একটা কি ঋণাত্মক অংশ। দেখো এখানে থেকে ইলেকট্রন একটা কি মাইনাস, মাইনাস দেখো বের হয়ে যাচ্ছে, ইলেকট্রন মাইনাস বের হয়ে যাচ্ছে, এই মাইনাসের স্রোত বের হয়ে যাচ্ছে, অর্থাৎ কি ইলেকট্রন বের হয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা কি ইলেকট্রন, প্রত্যেকটাই কি এই ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, এই ইলেকট্রনের স্রোত বের হয়ে যাচ্ছে। এই ইলেকট্রন এর ভর সংখ্যা অতি অল্প না, অতি ক্ষুদ্র। এর ভর সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি, শূন্য ধরা যায় আপেক্ষিক ভাবে। তাই এগুলো যেহেতু অনেক হালকা, এগুলো যেহেতু অনেক হালকা, তাই এই যে দেখো পজিটিভ প্রান্ত, এই যে ঋণাত্মক অংশগুলো যায় এর নিজের দিকে একটু টান দেয় বেশি বলে, হালকাটাই সহজে একটু টান দিতে পারে, যার কারণে এদিকে বেশি বেঁকে যায়, বেশি বেঁকে যায়। আমি যদি তোমাকে এক সাইড দিয়ে বেশি জোরে টান দিই, তখন কিন্তু একটু বেঁকে যাবো না? ঠিক তেমন এখানে এই অংশগুলো একটু বেঁকে গেছে, দেখো বেশি বাঁকা পথে চলে গেছে। তাহলে প্রথম অংশ এটা হচ্ছে বেশি বাঁকা পথে, বেশি বাঁকে। এটা হলো একটা পরীক্ষা করা হয়েছিল, কিন্তু এই বেশি বেঁকে গিয়েছে কারণ কি? এটা হচ্ছে বিটা কণা। কারণ কি? এই বিটা কণা অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ সেগুলো বেশি হালকা, হালকা সেগুলো বেশি বাঁকা। কেন হালকা? দেয় হালকা বিধায় সেগুলো বেশি বেঁকে যায়। কেন? হালকা বিধায় সেগুলো বেশি বেঁকে যায়। এবার লক্ষ্য করো, এই যে আলফা কণা, এটা তাহলে কি গেল? বিটা কণা, বিটা কণা। পরবর্তীতে লক্ষ্য করো, যখন এখানে অন্য একটা অংশ, এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র ছিল, এখানে কি চৌম্বক ক্ষেত্র ছিল, অর্থাৎ দুইটা চৌম্বক মিলে এখানে কি চৌম্বক ক্ষেত্র তৈরি করেছিল। আর এই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যখন এই কণাগুলো কি অতিক্রম করে যাচ্ছিল, তখন বিটা কণাটা এই পজিটিভ অংশের সাথে আকর্ষণ করে একটু দ্রুত, একটু বেঁকে, বেশি বেঁকে চলে যায়। পরবর্তীতে অংশটা দেখো আলফা, এই যে আলফা কণা, আলফা কণাটা কি? আলফা যেহেতু এখানে লক্ষ্য করো দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, দুইটা প্রোটন, দুইটা নিউট্রন, এখানে কি ইলেকট্রন আছে? ইলেকট্রন তো নেই, কারণ দুইটা ইলেকট্রন ছিল, সেটা কি বের হয়ে গেলেই তো এই দুইটা নিউট্রন আর দুইটা প্রোটন যদি বের হয়ে যায় তখন তাকে আলফা কণা বলে। এবার লক্ষ্য করো এখানে মাইনাস প্রান্ত আছে, আর নিউট্রন তো এর কোনো আধান নেই, চার্জ নিরপেক্ষ, শূন্য, কিন্তু প্রোটনের চার্জ কি আছে? প্রোটনের চার্জ আছে, সেই বিধায় প্রোটন এর চার্জ কি পজিটিভ, পজিটিভ। এবার পজিটিভ অংশ, এখান থেকে দেখো পজিটিভ অংশ, পজিটিভ অর্থ প্রোটন, দুইটা করে প্রোটন আর দুইটা করে নিউট্রন, অর্থাৎ এগুলো কি আলফা কণা। আলফা কণা যখন বের হয়ে যায়
আলফা কণা যখন বের হয়ে যায়, এই আলফা কণাকে কিন্তু ডাবল প্লাস প্লাস দেওয়া হয়। তো আলফা কণা যখন বের হয়ে যায় এরকম স্রোতের মতো আলফা কণা বের হয়ে যায়। তো এই যে দেখো আলফা কণাটা কিন্তু ভারী ছিল, এগুলো কি ভারী ছিল, দ্রুত বের হয়, দ্রুত বের হয়ে যায়। কিন্তু যখন ভারী কণা বেশি ছুটতে পারে, এটা কি বেশি ছুটতে পারে, সেহেতু দেখবো এই বেশি ছুটতে পারবে না, তো কারণ সে মোটা, তাই এ হচ্ছে ভারী। এই ভারী পদার্থকে এই যে মাইনাস প্রান্ত এর বেশি বলে টান দিতে হবে, তাহলেই কি কাছে আসবে। কিন্তু এই মাইনাস প্রান্ত এই ভারী হওয়ায় বেশি টান দিতে না পারায় সেটা দেখো বেশি বাঁকে নাই, এটা হচ্ছে কম বেঁকেছে, কম বাঁকা পথে আসে, কম বাঁকে। তাহলে এই কম বাঁকে অর্থাৎ এটা কেন কম বাঁকে, ভারী হয় কেন, বেশি জোরে ভারী পদার্থ টান দাও আসতেছে কম, সেহেতু কি এটা কি ভারী পদার্থ টান দিলে কম কাছে আসতেছে, তাই এখানে দেখো কম বেঁকে গিয়েছে। কিন্তু পরবর্তীতে এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা কি নিউটনের প্রবাহ, এক কথায় বলা হয় নিউটন। অর্থাৎ এটা কি আধান নিরপেক্ষ না, এটার তো কোনো চান্স নেই যে যদি নিউটন যদি মনে করো পজিটিভ চার্জ হতো তাহলে কি মাইনাসের দিকে আকর্ষণ করতো, আর যদি নিউটন নেগেটিভ চার্জ হতো তখন কি এই পজিটিভের দিকে আকর্ষণ করতো। কিন্তু এটা যেহেতু আধান নিরপেক্ষ তাই এটা কি সোজা পথে চলে আসে, কি পথে, সোজা পথে চলে যায়। তাহলে লক্ষ্য করছো এই কণাগুলো কিভাবে কাজ করে। এবার এর সামনে যদি এই কণাগুলো পাস করার পরে এর সামনে যদি বিভিন্ন পর্দা দেওয়া হয়, তখন এই যে আলফা কণা বেশি ভারী, তাই এটা যদি যেতে চাই তো এটা বেশি একটা, যদি মনে করো এর পাশ এখানে একটা তুমি এখানে একটা সাধারণ পদ্ধতি, তুমি একটা কাগজ কাগজ দিয়েই এই আলফা কণাকে তুমি আটকিয়ে ফেলতে পারবে, অর্থাৎ এখানে আলফা কণার আর এখান থেকে কিন্তু যেতে পারবে না। এর হচ্ছে কি বেশি ভারী, তো এ পাস করতে পারবে না, এর হচ্ছে ছেদন ক্ষমতা, কিন্তু ছেদন ক্ষমতা কম আলফা কণার। তাহলে দেখো আলফা কণার ছেদন ক্ষমতা 1 গুণ হলে, যদি আলফা কণার ছেদন ক্ষমতা 1 গুণ হয়, তাহলে এই যে বিটা কণা, পরবর্তীতে এই বিটা কণার ছেদন ক্ষমতা কত, বিটা কণার ছেদন ক্ষমতা হবে তার থেকে 1000 গুণ বেশি। কারণ এখানে দেখো বিটা কণার ছেদন ক্ষমতা হবে তার থেকে আরো বেশি। এবার দেখো কাগজ না দিয়ে এখানে যদি একটা প্লাস্টিক দেওয়া হয়, একটা কি দিলাম, প্লাস্টিক, প্লাস্টিক বা কয়েক সেন্টিমিটার পুরো যদি অ্যালুমিনিয়াম দাও, প্লাস্টিক বা কয়েক সেন্টিমিটার পুরো যদি অ্যালুমিনিয়াম দাও, তাহলে এই যে বিটা কণা এখান থেকে আর পাস হতে পারবে না, এখানে অবরোধ তৈরি হয়ে যাবে, ওখান থেকে আর পাস হতে পারবে না। বিটা কণা কাগজ ভেদ করে যেতে পারবে, কাগজ ছিঁড়ে যেতে পারবে, কিন্তু এখানে এসে কি প্লাস্টিক বা কয়েক সেন্টিমিটার পুরো যখন আলফা এর কি অ্যালুমিনিয়ামের পাত দিবা, তখন সে বেঁধে যাবে, আর যেতে পারবে না। পরবর্তীতে যে এবার যদি অবরোধ হিসাবে পরবর্তীতে রাখো
এখানে পরবর্তীতে এখানে অবরোধ হিসাবে যদি ভারী কিছু অর্থাৎ আরো বেশি একটা পর্দা দেওয়া হয়, সেই পর্দাটা তুমি বলতে পারো যে ইস্পাতের পর্দা। ইস্পাতের পর্দা, ইস্পাত। এখানে দেখো এই পরবর্তীতে যে গামা রশ্মি আছে, এ কিন্তু এই কাগজও ভেদ করে দিতে পারবে, আবার প্লাস্টিক এটা কয়েক সেন্টিমিটার পুরো অ্যালুমিনিয়ামও ভেদ করে দিতে পারবে। পরবর্তীতে এখানে এসে কি কোথায় এসে বাধা পড়বে? সে এই ইস্পাতের এখানে এসে অর্থাৎ এখানে এসে বাধা পড়ে যাবে, এখানে এসে বাধা পড়ে যাবে। এই কয়েক সেন্টিমিটার পুরো যে ইস্পাত এটা এখানে এসে বাধা পড়ে যাবে, বা এখানে ইস্পাত বা লেডও বলতে পারো, পিপি লেডের যদি বাদ দেওয়া হয় এখানে এসে বাধা পড়ে যাবে, সে আর যাইতে পারবে না। তাহলে এটার আলফা কণার ছেদন ক্ষমতা যদি 1 গুণ হয়, পরবর্তীতে বিটা কণার ছেদন ক্ষমতা হয় তার থেকে 1000 গুণ। আর গামা কণা, এই গামা কণার ছেদন ক্ষমতা তার থেকে আরো বেশি, গামা কণার ছেদন ক্ষমতা তার থেকে কি 10,000 গুণ, 10,000 গুণ হয়। তাহলে ছেদন ক্ষমতা দেখো, আলফা কণার ছেদন ক্ষমতা কম 1 গুণ, তাই সে সহজে পেপার ভেদ করে দিতে পারছে না, একটা কাগজ ভেদ করে দিতে পারছে না। পরবর্তীতে বিটা কণা ছেদন ক্ষমতা 1000 গুণ, তাই প্লাস্টিক, এখানে যদি প্লাস্টিক বা কয়েক সেন্টিমিটার পুরো অ্যালুমিনিয়ামের পাত দাও, তখন সে বাধা পড়ে যাচ্ছে। পরবর্তীতে যখন গামা রশ্মি যখন পাস হয়ে যাবে, সে কাগজ অ্যালুমিনিয়ামের পাত ভেদ করে সেখানে ইস্পাত যদি বা লেড দেওয়া হয়, তখন সেখানে বাধা পড়ে যাবে। তাহলে ছেদন ক্ষমতা সব থেকে বেশি কার? গামা, তারপরে বিটা, তারপরে আলফা। ক্লিয়ার? তো এটা ছিল আলফা বিটা গামা রশ্মির পরিচয়। তাহলে আরেকবার লক্ষ্য করো, আলফা কণা কাকে বলে? 2টা নিউট্রন আর 2টা প্রোটন যদি বের হয়ে যায় তাকে আলফা কণা বলে। ইলেকট্রন যদি বের হয় তাকে কি বিটা কণা বলে। আর পরবর্তীতে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে যদি নিউট্রন বের হয়, সেখানে সোজা পথে চলে যাবে, আর ওটাকেই বলা হয় গামা রশ্মি। ক্লিয়ার? এবার আমরা পরের টপিকে যাব, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক। তো এগুলো আমার শিক্ষার্থীরা কি সম্পূর্ণ বুঝতে পারছে? আশা করা যায় সমস্ত অংশ সহজে বুঝতে পেরেছে। তো এগুলো আমি একটু ক্লিয়ার করি। আর সমস্যা থাকলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোন অংশটা সমস্যা আছে, সেটা পরবর্তীতে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এবার লক্ষ্য করো, এবার আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলো নিয়ে আলোচনা করব। আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক এগুলো নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, প্রথমত কি আইসোটোপ, এগুলো একটু পাশাপাশি লেখা যাক, তাহলে বোঝাতে আরো সুবিধা হবে। আইসোটোপ, আইসোটোন, আইসোটোপ, তারপরে কি আইসোবার, আইসোবার, পরবর্তীতে আইসোটোন,
আর আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, এই চারটা অংশ নিয়ে আলোচনা। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক। এটা দেখো একটা সহজে টেকনিকের মাধ্যমে তুমি মনে করে রাখতে পারো। এখানে লক্ষ্য করো, আইসোটোপের পরের যে লাস্ট বর্ণ, বর্ণ কি আছে? প। আইসোবারের লাস্ট দেখো শব্দ আছে বার, বার, এটা লক্ষ্য করো। পরবর্তীতে এখানে আইসোটোনের লাস্ট কি আছে? দন্তান্ন। আর আইসো ইলেকট্রন, এখানটা ইলেকট্রনিক, এখানে বুঝে নিতে হবে। তো আমি কোন কোন গুলোর ইন্ডিকেট করেছি দেখো। আইসোটোপের ক্ষেত্রে প, আইসোবারের ক্ষেত্রে আইসোবার বা একার র, আর ইলেকট্রনের দন্তান্ন, আর আইসো ইলেকট্রনিক, ইলেকট্রনিক, এইগুলো আমি দেখো ইন্ডিকেট করেছি। এগুলো ইন্ডিকেট করার অর্থ কি? যেন তুমি সহজে মনে করে রাখতে পারো কোনটা আইসোটোপ, কোনটা হচ্ছে আইসোবার, কোনটা আইসোটোন, আর কোনটা আইসো ইলেকট্রনিক। কি হলো? আইসো ইলেকট্রনিক। এগুলো লক্ষ্য করো। যদি মনে করো যে সকল পরমাণুর ক্ষেত্রে, যে সকল পরমাণুর ক্ষেত্রে এখানে এই যে প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে, কি এটা? তাহলে একটু লক্ষ্য করো, আমি এখানে লিখি একটা, দুইটা, তিনটা। তাহলে লক্ষ্য করো, যে সকল পরমাণু প্রোটন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, তাকেই আইসোটোপ বলে, তাকেই আইসোটোপ বলে। ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান, আর ভর সংখ্যা ভিন্ন, তাকেই এখানে আইসোটোপ বলে। তো এটা মনে করে রাখার জন্য লক্ষ্য করো, পাপা, আমার পাপা, পাপা অর্থ কি? দেখো ছোট শিশুরা ড্যাডিকে কি বলে? ড্যাডি নাকি পাপা? এই সে পাপা, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকেই কেবল কি আইসোটোপ বলে। পরবর্তীতে এখানে পা দিয়েছে দেখো, পি এ পা। এবার এটা উল্টা, এপি আ, এপি আপা, পা, প্রথমে ছিল পাপা, এবার হচ্ছে আপা। দেখো এখানে কেন এইটা আইসোবার, বার কথাটা লক্ষ্য করো। বার অর্থ দেখো এখানে মনে করে রাখতে পারো বাটখারা, যেমন বাটখারা কি ওজন করে না, সে বারতে মনে করে রাখতে হবে, বার অর্থ কি? বাটখারা, ওজন, কোনো কিছুর ওজন অর্থ কি? এখানে ভর সংখ্যা, তাহলে এখানে লেখা যায় যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান, তাহলে একটু লিখি,
যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু কি ভিন্ন, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোবার। এবার সেই আইসোবারের মনে করে রাখতে হবে পাপা আপা, এই যে আপা তাহলে দেখো এ পি আ পিতে পা, আপা এতে আ পিতে পা। দেখো এইসব টেকনিক গুলো দেখো, এটা কিন্তু আমি এখানে ইনস্ট্যান্ট তৈরি করে দিয়েছি। দেখো পা পিতে পা, পা পা, আর এখানে কি আপা, এখানে কি আপা, অর্থাৎ এ অর্থ কি ভর সংখ্যা সমান কিন্তু ভিন্ন কি প্রোটন সংখ্যা ভিন্ন, সেখানেই বলা হবে আইসোবার। কি আইসোবার। এবার পরবর্তীতে লক্ষ্য করো আইসোটোন, এখানে লাস্ট কি আছে? দন্তন্য, অর্থাৎ দন্তন্য থেকে বুঝতে হবে নিউটন সংখ্যা। কি বললাম? নিউটন সংখ্যা। তাহলে এখানে আবারও লিখতে হবে যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান কিন্তু ভর নিউটন সংখ্যা সমান। এখানে যে সকল পরমাণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান কিন্তু ওই আপা ভিন্ন, অর্থাৎ কি কিন্তু আপা ভিন্ন, অর্থ কি তাদেরকে বলা হয়, এখানে আপা ভিন্ন না, এইটা কিন্তু লিখবা না। আমি বলেছি আপা ভিন্ন, কি ভিন্ন? এতে কি আ আর পিতে পা, আপা ভিন্ন, অর্থাৎ কি ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোন। তাদেরকে কি বলা হয়? আইসোটোন। তাহলে লক্ষ্য করো পি এ পা, এ পি, আ পা, এই আ পা। তাহলে এখানে দেখো প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। এখানে নিউটন সংখ্যা সমান NaP ন্যাপ, দেখো NaP ন্যাপথালিন। দেখো ন্যাপথালিন কথাটা তোমরা রসায়নে পড়বা, বা দেখো তোমরা অনেকেই যে তোমাদের এই সাধারণ জীবনে দৈনন্দিন জীবনে ন্যাপথালিন ব্যবহার করেছে হয়তো, ওই সেই ন্যাপথালিন NaP ন্যাপথালিন মনে করে রাখতে হবে। ন্যাপথালিন অর্থ NaP। এখানে কোনটা সমান? এই যে নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যার প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যার প্রোটন সংখ্যা ভিন্ন। পি এ পা, এ পি আ, এতে আ পিতে পা, আর এখানে NaP ন্যাপথালিনের এখানে দেখো মনে করে রাখতে হবে N একই, তাহলে এ আর ভর সংখ্যার প্রোটন সংখ্যা ভিন্ন, এটাকে বলা হয় আইসোটোন। পরবর্তীতে দেখো আইসো ইলেকট্রনিক অর্থ ইলেকট্রন, মনে করে রাখো
ইলেকট্রনিক থেকে আসলো ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা যেখানে সমান সেখানে কি বলা হবে? দেখো লাস্ট পর্যায়ে যেগুলো ইন্ডিকেট করেছিলাম সেই সব মানগুলো সমান না। দেখো নিউটন কে নিউটন, বার কে ভর সংখ্যা সমান, পি প্রোটন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান। এটা কিন্তু তোমাদের বইয়ে নেই, কিন্তু একটু ধারণা রাখো। দেখো এমন কিছু পরমাণু আছে, এমন কিছু পরমাণু অণু বা আয়ন আছে, এখানে একটু লিখে দেই। এটা কিন্তু একটা পরমাণুর ক্ষেত্রে না, এটা কিন্তু একটা পরমাণুর ক্ষেত্রে না। আইস ইলেকট্রনিকটা আছে এমন কিছু অণু পরমাণু, এমন কিছু অণু পরমাণু বা আয়ন আছে, যাদের ইলেকট্রন সংখ্যা সমান। অর্থাৎ এমন কিছু অণু পরমাণু বা আয়ন আছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা কেমন সমান, তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। তো এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, এগুলো নিয়ে সহজে মনে করে রাখা যাবে এইভাবে। পা 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 আ পা এনে পিনাপ ইলেকট্রনিক, ই অর্থাৎ ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা সমান। পরবর্তীতে ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে, পরবর্তী অংশ অর্থাৎ নিউটন, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এগুলো ভিন্ন থাকতে পারে, এবার লক্ষ্য করো এগুলোর কাকে বলে সেটা জানলে। এবার এর পরিচয় কয়েকটা এর উদাহরণ দেওয়া যাক, এক্সাম্পল দেওয়া যাক। যেমন আইসোটোপ, এখানে প্রোটন সংখ্যা সমান থাকবে। আইসোটোপ এর ক্ষেত্রে কি থাকবে? প্রোটন সংখ্যা সমান থাকবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, অর্থাৎ এখানে দেখো ওয়ান, এখানে কি বলেছিলাম? প্রোটন সংখ্যা সমান, পি তে পা, দেখো এই যে পি প্রোটন সংখ্যা সমান। লক্ষ্য করো প্রত্যেকটা প্রোটন সংখ্যা সমান, কিন্তু এখানে ভর সংখ্যা ভিন্ন। প্রথমটার ক্ষেত্রে ভর সংখ্যা 1, দ্বিতীয়টার 2, তৃতীয়টা 3, 1 2 3, এগুলো কি? হাইড্রোজেনের আইসোটোপ। এবার লক্ষ্য করো যদি কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করো, কার্বন, এই কার্বনেরও তিনটা আইসোটোপ আছে। তো এর প্রোটন সংখ্যা 6, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6, এরও পারমাণবিক সংখ্যা 6, প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কি হবে? তো দেখো প্রথমটার ভর সংখ্যা আছে 12, প্রথমটার ভর সংখ্যা 12, তারপরটা 13, তারপরেরটা 14, 12 13 14। এটা হচ্ছে কি? কার্বনের আইসোটোপ। অক্সিজেনের এরকম আইসোটোপ লক্ষ্য করা যায়, যেমন অক্সিজেনের আইসোটোপ 3টা, কেমন? অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা সমান থাকবে, কিন্তু এখানে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা তো 8 সমান থাকবে,
কিন্তু ভর সংখ্যা একটা 16, 17, 18, 18, এগুলো এই যে একটা, দুইটা আর তিনটা উদাহরণ দিলাম। এরকম আরো অনেক আইসোটোপ আছে, সেগুলো তোমরা আর একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। পরবর্তীতে দেখো আইসোবার, অর্থ এই যে আপা, অর্থ কি? ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। এবার লক্ষ্য করো, আমরা কি আইসোবারের উদাহরণ দিব। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে কি থাকবে? প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে, এখানে হাইড্রোজেন আর এখানে হিলিয়াম হবে, সরি। যেমন এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, কত? 1। কিন্তু এই হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? হিলিয়ামের প্রোটন সংখ্যা দেখো 2, কত? 2, তোমরা জানো অবশ্যই। দেখো 1 2, হিলিয়ামের ভর সংখ্যা কত? হিলিয়ামের ভর সংখ্যা লক্ষ্য করো, হিলিয়ামের ভর সংখ্যা কত আছে? 4, হিলিয়ামের ভর সংখ্যা 4। এবার লক্ষ্য করো তো, হিলিয়ামের ভর সংখ্যা 4, ওকে, এখানে 4 নিলে এটা মিলবে না, অর্থাৎ দেখো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 3 2 1 হবে। আচ্ছা, এখানে হিলিয়ামের কিন্তু আরো একটা অংশ আছে যেটাকে বলা যায়, এখানে হিলিয়াম 3 আর এখানে হিলিয়াম 3, এই হাইড্রোজেন 3, অর্থাৎ এখানে ভর সংখ্যা 3, এখানেও ভর সংখ্যা 3, একই রকম অর্থ। এই টা একই রকম আর পাটা ভিন্ন, আটা একই রকম, পাটা ভিন্ন। এই যে 1 2 3 1 2 3 3। এবার দেখো কপার আর জিঙ্কের ক্ষেত্রে, এটা আরো একটা সুন্দর ব্যাখ্যা, কপার আর জিঙ্ক, কপার আর জিঙ্কের ক্ষেত্রে কপারের পারমাণবিক সংখ্যা কত? জানো কি? বলতে পারো? কপারের পারমাণবিক সংখ্যা আছে মেবি কত? 29, আর জিঙ্কের পারমাণবিক সংখ্যা কিন্তু 30। দেখো তো ভিন্ন কিনা? 29 30, কিন্তু এর ভর সংখ্যা হবে দেখো 64, এখানেও 64। তো দেখো এই ভর সংখ্যা একই রকম কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, এগুলোকে বলা হয় আইসোবার। বলা হয়। এবার পরবর্তী অংশ দেখো আইসোটোন, যেখানে নিউটন সংখ্যা সমান থাকবে, n ভিন্ন সমান থাকবে, আর আবার ভিন্ন থাকবে, অর্থাৎ প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন থাকতে পারে। এই দুইটার যে কোনোটা বাস দুইটাই ভিন্ন থাকতে পারে। তো এগুলোর পরিচয় দেখো, লক্ষ্য করো। এবার যদি বলা হয় হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর দেওয়া যায় হাইড্রোজেন আর দেওয়া যায় হিলিয়াম, ওকে, দেওয়া যায় হিলিয়াম।
তাহলে এখানে কি কি মেলাতে হবে? দেখো, হাইড্রোজেন আর হিলিয়াম এর কি, এই যে প্রোটন সংখ্যা, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, হিলিয়ামের প্রোটন সংখ্যা কি, হিলিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু এখানে আসে 2, 1 2 1 2। কারণ দেখো, প্রোটন সংখ্যা ভিন্ন বলেছিলাম, পেয়েছো ভিন্ন, একটা আছে দেখো 1 আর একটা 2, 1 2। এবার দেখো ভর সংখ্যা, এর ভর সংখ্যা কিন্তু ভিন্ন হবে, ভিন্ন হবে। যেমন এখানে দেখো 3 আর এখানে দিলাম 4, 3 4। কেন 3 দিলাম কেন? এই যে দেখো হাইড্রোজেন 3, এই যে 1 3, এটা কেন দিলাম? কারণ কি, দেখো এখানে এই যে প্রোটন সংখ্যা ভিন্ন, আবার আপা এই যে বিও ভিন্ন, 3 4 1 2। এবার লক্ষ্য করো তো নিউটন সংখ্যা কত হবে? তার নিউটন সংখ্যা বের করার জন্য নিয়ম কি ছিল? এই যে নিউটন সংখ্যা নির্ণয় প্রথমে দেখো করেছি, অর্থাৎ এই ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, তাহলে নিউটন সংখ্যা তুমি পেয়ে যাবা। তো নিউটন সংখ্যা কত আসে দেখো, 3 থেকে 1 বাদ দাও, 3 থেকে 1 বাদ, আর এখানে 4 থেকে 2 বাদ, তাহলে এখানে আসে দেখো 2, এখানে কত আসে 2। এবার লক্ষ্য করো তো এখানে নিউটন সংখ্যা সমান আছে কি না? নিউটন সংখ্যা n ইকুয়াল 3, n ইকুয়াল 2। এই হলো আইসোটোনের ব্যাখ্যা। এবার এখানে আরো একটা দেওয়া যায়, দেখো যেমন সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, কিন্তু ম্যাগনেসিয়ামের 12, সোডিয়ামের এক্ষেত্রে হবে 23, ম্যাগনেসিয়ামের হবে 24। এখান থেকে নিউটন সংখ্যা বের করলে একই রকম পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে তাহলে আইসোটোন, আইসোটোন। আর পরবর্তী একটা টপিক আছে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, যেখানে অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, আবার আয়নও থাকতে পারে, তাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে, তাদের কি ইলেকট্রন সংখ্যা সমান হবে। যেমন মনে করো যে পটাশিয়াম প্লাস কে প্লাস আর আর্গন, আর্গন, আর বলা যায় পটাশিয়াম প্লাস আর্গন আর ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস। এই ক্ষেত্রে এগুলোর ইলেকট্রন সংখ্যা সমান হবে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রন সংখ্যা প্রথমত লক্ষ্য করো আর্গন, আর্গনের ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আর্গনের পারমাণবিক সংখ্যা যে কয়টা হবে, দেখো পারমাণবিক সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যা তাই, পরমাণুর ক্ষেত্রে সেই সাইড নোট। তো এখানে দেখো আর্গনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 18 ছিল, আর তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 18। পটাশিয়াম প্লাস, পটাশিয়াম অর্থ কি, এর পারমাণবিক সংখ্যা ছিল 19, 19 এর থেকে দেখো প্লাস আছে, অর্থ কি একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, প্লাস অর্থ কি ত্যাগ করা, তাহলে 19 এর থেকে 1 বাদ দিলে, 19 এর থেকে 1 বাদ দিলে 18, এখানে ইলেকট্রন সংখ্যা কত 18, এখানে ইলেকট্রন সংখ্যা কত 18। এবার দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2 প্লাস, অর্থ ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত, সেখানে ছিল ক্যালসিয়াম ছিল 20, 20 এর থেকে 2 প্লাস অর্থাৎ 2টা ইলেকট্রন বাদ দিয়েছে, এখানে আসে 18। তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ইলেকট্রন সংখ্যা সমান পেয়েছি, অর্থাৎ এখানে আইসো ইলেকট্রনিক বলা যায়। এরকম তুমি আরো ব্যাখ্যা দিতে পারো, যেমন এখানে আরো ব্যাখ্যা দেওয়া যায়, যেমন এটা সিও, সিও CN মাইনাস
আর এন টু এই তিনটির ক্ষেত্রে বাড়িতে অর্থাৎ তোমরা প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে উত্তর জানিয়ে দিবে। এই তিনটা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার পর যদি একই হয় তো এই তিনটাকেও আইসো ইলেকট্রনিক বলা যাবে। আইসো ইলেকট্রনিক বলা যাবে। এই ছিল আজকের বিষয়, কি আলফা বিটা গামা রশ্মির যে পরিচয়, আর দ্বিতীয়ত আইসোটোপ, আইসোটোন, আইসোবার ও আইসো ইলেকট্রনিক সম্পর্কে ধারণা। ওকে, তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওর শেষে আমি আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছি, স্পেশাল হল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করার জন্য, যেন এরকম ভিডিও তোমাদের আরো পরবর্তীতে উপহার দিতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি।